আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। বনেগা ক্রোড়পতি এরকম একটা খুব জনপ্রিয় সিরিজ, যারা আমাদের মতো প্রায় বুড়ো হয়ে যাচ্ছেন, হাফ বুড়ো, তাদের মনে আছে আমাদের অমিতাভ বচ্চন ভারতে করতেন, বাংলাদেশে আমরা খুব আকুল ভাবে দেখতাম। এটা আসলে কে মিলিয়নিয়ার হবে এরকম একটা বিদেশি সিরিজের ভারতীয় সংস্করণ, কোন বনেগা ক্রোড়পতি। প্রতিদিন আমরা ভাবতাম যে কে হবে, তো বাংলাদেশে এখন শুরু হয়েছে কোন বনেগা রাষ্ট্রপতি। চাপে চুপ্পু সাহেব সেই চাপ সহ্য করতে না পেরে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, এবং সেই কারণে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করে গুলশানে ফিরত গিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতি চেয়ারটা খালি পড়ে আছে, এবং এখনকার আমাদের টেনশন হচ্ছে কে হবে রাষ্ট্রপতি। আমার যদিও সন্দেহ আছে যে এটা নিয়ে আসলে পাবলিকের খুব একটা টেনশন আছে বলে আমার মনে হচ্ছে না। তারপরেও আমরা দেখে নিতে পারি যাদের কথা আসছে তাদের মধ্যে কে হতে পারেন। পুরোটাই সাধারণ গ্যাস। আপনারা এখানের মধ্যে অংশগ্রহণ করতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আপনাদের ভাবনাটা জানাতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে নাসিমুল গনি, মন্ত্রী পরিষদ সচিব। কেন রয়েছেন সেটা আমরা যখন তার আলোচনা শুরু করব তখন বলবো। সেকেন্ড চয়েস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের মব সম্রাট, মব পিতা, মবের ইত্যাদি ইত্যাদি, আপনারা বাকিটা বুঝে নেন। সেই ফাটকা বলা ঠিক হবে না, এটা ইজ্জতদার মানুষ। যাই হোক, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি হচ্ছেন তৃতীয় চয়েসে শোনা যাচ্ছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হতে পারেন আইরিন জুবাইদা খান। আইরিন জুবাইদা খান হচ্ছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বব্যাপী বিরাট পরিচিত, এবং তিনি এখন আমাদের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন জাতিসংঘে। কিসের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন? ইউএন স্পেশাল রিপোর্টারের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি জাতিসংঘে। তিনি হচ্ছেন তৃতীয় চয়েস। চতুর্থ শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির দীর্ঘদিনের মহাসচিব, তার কথা। এর বাইরে আছেন মঈন খানের কথা শোনা যাচ্ছে, বা আরো অন্যান্য কিছু ত্যাগী নেতা যারা এই মুহূর্তে দায়িত্ব পান নাই, বয়স্ক নেতারা আছেন, তাদের কথা শোনা যাচ্ছে। শুরু করতে চাই আমরা নাসিমুল গনিকে দিয়ে, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনিকে দিয়ে। তারকে চয়েস করা হবে বলে অনেক বেশি ভাবা হচ্ছে। কেন ভাবা হচ্ছে সেটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু যে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন, এইটা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি লিক করেন তিনি হচ্ছেন প্রখ্যাত সাংবাদিক, যিনি আল জাজিরার সাথে কাজ করেন, জুলকারনাইন সায়েরকে তার বন্ধুরা, তার সাবেক বন্ধুরাই বলা যেতে পারে, আদর করে কচু ক্ষেতের সাংবাদিক বলেন। কচু ক্ষেতের সাংবাদিক বলার পিছনে এটা কোনো কারণ না যে ওনার বাসা কচু ক্ষেতে বা কচু ক্ষেত এলাকায়, বা তিনি কচু কাটেন বা এরকম কিছু না। যারা বিশেষ করে ঢাকা মহানগরের এলাকাগুলো নিয়ে পরিচিত না, আমার যারা দর্শক ঢাকার বাইরে, তাদেরকে একটু বুঝিয়ে বলি। কচুক্ষেত হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের একটা এলাকা, এবং সেখানে ডিজিএফআই এর দপ্তর আছে। কচুক্ষেতের সাংবাদিক মানে হচ্ছে ডিজিএফআই এর মাধ্যমে আহরিত যে জ্ঞান সেটা তার মাধ্যমে রিলিজ করা হয়, এটা তার বন্ধুবান্ধবরা, তার সাবেক বন্ধুবান্ধবরা বলে থাকেন, এবং এই জন্য তিনি কচুক্ষেতের সাংবাদিক নামে বেশ পরিচিত। সো সেই জুলকারনাইন সায়ের, যার কাছে প্রচুর সোর্স আছে, এবং তার সোর্সগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ভালো সোর্স। এজ ইজ অফ রাষ্ট্রের একটা বিশাল স্ট্রাকচার, এবং ডিজিএফআই ফ্যাট যদি হয়ে থাকেন, আর ডিজিএফআই এর যে ব্যাপক তথ্য সংগ্রহের ক্ষমতা পেশাদারভাবে এবং অন্যান্য লজিস্টিকের কারণে, রাষ্ট্রের অভ্যন্তরে থাকার কারণে, সুতরাং তার তথ্যগুলো সঠিক হওয়ার কথা। এবং তিনি যখন বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন, খুব দ্রুতই যাচ্ছেন, তখনও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়ায় এটা খুব একটা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল তারেক রহমানের সাথে চুপ্পু সাহেবের একটা ভালোই সম্পর্ক আছে, খাতির আছে, এবং তিনি হয়তো মেয়াদ পূরণ করে যেতে পারবেন। তো দেখা গেল যে সেটা হলো, এবং কিন্তু দেখা গেল যে উনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন এবং এত তাড়াহুড়া করে পদত্যাগ করা শুরু করলেন, এবং ওইখানেই বলা হয়েছে যে নাসিমুল গনিকে বিএনপি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ভাবছে। সুতরাং খবরের প্রথম অংশ যেহেতু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন চুপ্পু সাহেব অলরেডি তার গুলশানের বাসভবনে চলে দিয়েছেন। সুতরাং আমরা নাসিমুল গনিকে খবরের বাকি অংশটাকে গুরুত্ব দিয়ে ভাববো, এবং আমরা ধরেই নিব যে এটা সত্য হতে যাচ্ছে। অনেকেই ভাববেন যে নাসিমুল গনিকে দেওয়া মানে হচ্ছে যে এটা ডিপ স্টেটের, তাহলে কি হলো, এটাকে আরেক খলিল সাহেব হইলো, আর একটা খলিল সাহেবের মতো এখানে রিপ্লেসমেন্ট হচ্ছে। আসলে কিন্তু তা না। নাসিমুল গনি মূলত বিএনপির লোক, এবং তিনি যে কেয়ারটেকার সরকারের সময় যে প্রশাসনে ফেরত এসেছেন, তার অবসর মারিয়ে ভাঙ্গিয়ে কিছু একটা আর কি, অবসর শেষ করে এটা কিন্তু আসলে তার বিএনপি কোটায় এসেছেন। নাসিমুল গনির দীর্ঘ সম্পর্ক আছে বিএনপির সাথে। তিনি বেগম জিয়ার সাথে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ছিলেন।
আমি যদি ভুল না করে থাকি 2006 সালে যখন তিনি এডিশনাল সেক্রেটারি পদে পদোন্নতি পান, তারপরে উনি তৎকালীন রাষ্ট্রপতির একান্ত সচিব ছিলেন। এর মানে হচ্ছে যে বিএনপির খুবই ট্রাস্টেড, খুবই বিশ্বাসযোগ্য একটা লোক, এবং বিএনপির যে প্রশাসনে জামাতের বিরুদ্ধে বিএনপির যে টানাপোড়েনের রাজনীতি ছিল ডক্টর ইউনূসের সময়, সেই সময় তিনি বিএনপি রিপ্রেজেন্ট করতেন। সুতরাং তাকে রাষ্ট্রপতি হিসেবে ভাবেন যদি তারেক রহমান, তাহলে সেটার আমি খুব একটা অবাক হই না। যদিও আমলা থেকে রাষ্ট্রপতি করার নজির আমাদের দেশে নেই, কিন্তু এটা হতে পারে, কারণ এখন তো সবই বেনজির অবস্থায় চলছে, এটা হতেই পারে। কিন্তু এটার একটা টেকনিক্যাল ঝামেলা আছে। টেকনিক্যাল ঝামেলা হচ্ছে আরপিও অনুযায়ী নাসিমুল গনি রাষ্ট্রপতি হতে পারবেন না। কেন পারবেন না তা আমরা একটু দেখি। রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কি? সংবিধানের 48(4) অনুচ্ছেদে বলা হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার বেশ কিছু যোগ্যতা আছে। নাম্বার 1, 35 বছরের কম বয়স্ক নন, তাকে 35 বছরের বেশি হতে হবে। সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য না হইলে তিনি হতে পারবেন না। এবং এই সংবিধান দ্বারা যদি তিনি এর আগে রাষ্ট্রপতি হিসেবে অভিশংসিত হয়ে থাকেন, আগে যদি তাকে ঘাড় ধরে আগে যদি তাকে খেদিয়ে দেওয়া হয়, তাহলে হবে না। তো ওই দুটাও প্রযোজ্য হবে না নাসিমুল গনির জন্য। কিন্তু সংসদ সদস্য হওয়ার যোগ্যতা একটা বিরাট প্রশ্ন হবে। কেন প্রশ্ন হবে? কারণ বর্তমান সংবিধান অনুযায়ী, আরপিও অনুযায়ী তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। সংসদ সদস্য হওয়ার যোগ্যতার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে একটা অযোগ্যতা হচ্ছে যে কেউ যদি সরকারি চাকুরিতে থাকেন, তাহলে তিনি চাকুরি শেষ করার পরবর্তী 3 বছরে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা পাবেন না। এটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর 1972-এর 12(1) উপধারা। আমি উপধারাটা স্ক্রিন দেখে পড়ি, তাহলে আমারও ভুল হয় না, আপনাদের ভুল হয় না। প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকুরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গেছেন এবং ওই পদত্যাগ বা অবসর হওয়ার 3 বছর অতিবাহিত না হয়ে থাকে, তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত হবেন। একটা প্রশ্ন আসতে পারে যে তিনি তো এই মুহূর্তে নাসিমুল গনি হচ্ছেন চুক্তিভিত্তিক নিয়োগে আছেন সরকারের, তিনি তো সরাসরি চাকুরিতে নাই, তাকে কন্ট্রাক্টের মাধ্যমে আনা হচ্ছে। তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিনা? তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, কারণ গত বছর 2025 সালের ডিসেম্বরের 24 তারিখে হাইকোর্টের একটা রায় আছে এই ব্যাপারে। আমি একটু দেখে নিই। 24শে ডিসেম্বর 2025 সালে এ সংক্রান্ত একটা রিট আবেদন বুধবার 24শে ডিসেম্বর খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ বদরুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল আলমের বেঞ্চ। তারা বলেন যে চুক্তিভিত্তিক, ওইখানে কিন্তু আদালত বলে দিয়েছে যে চুক্তিভিত্তিকও যদি কেউ নিযুক্ত হয়ে থাকেন, তার ক্ষেত্রে একই ধারা প্রযোজ্য হবে। তারা জিনিসটাকে আর সুস্পষ্ট এবং ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে নাসিমুল গনিকে যদি রাষ্ট্রপতি করতে হয়, সেক্ষেত্রে সংবিধান পুনরায় সংশোধন করা ছাড়া আর কোনো গতি নেই। আমার মনে হয় না বিএনপি এই মুহূর্তে এত বড় ঝামেলায় যাবে। পছন্দের দ্বিতীয় তালিকায় আমার ফেভারিট স্যার, আমি জানি আমরা সবাই বলেছিলাম স্যার 5 বছর থাকেন, 5 বছর থাকেন, 5 বছর থাকেন, স্যার শুনলো না, স্যার চলে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন আমাদের পছন্দের সম্ভাব্য তালিকায় দ্বিতীয়। কারণ অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে বিএনপিকে ক্ষমতা দেওয়ার পিছনে একটা মূল কারণই হচ্ছে যে বিএনপি এবং জামাত ডক্টর ইউনূস তারা একটা ক্ষমতা ভাগাভাগি করবেন, এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটাকে আমি এখনো উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় এটা খুব সহজ হবে না। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি জামাত অফ এনসিপি প্যাট্রোনাইজ একটা লোক, যিনি আমরা যদি বলি যে জামাত কেন্দ্রিক যে তথাকথিত উপদেষ্টা যারা ছিলেন, আদিলুর রহমান ছিল, আমার প্রিয় কি যেন এটা 26 লক্ষ ভারতীয় জমদূত আসিফ নজরুল স্যার ছিলেন, এবং অন্যান্য যারা ছিল মাহফুজ, এরা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ব্লকটাকে আবার গণভবনে দিলে যে পাওয়ারের একটা ইমব্যালেন্স হবে, একটা টেনশন থাকবে, তারেক রহমান এই মুহূর্তে সেই টেনশন নিতে রাজি হবেন বলে মনে হয় না। কারণ রাষ্ট্রপতি পদে প্রত্যেকটা দলই চায় খুবই লয়াল একটা লোক, যাকে নিয়ন্ত্রণ করা যাবে, যাকে কন্ট্রোল করা যাবে। এবং এই ক্ষেত্রে বিএনপির ভাগ্য মোটামুটি ভালো। তারা ইয়াজউদ্দিন থেকে শুরু করে অনেক রাষ্ট্রপতিকে পেয়েছিল যারা একেবারে ব্লাইন্ড ভাবে বিএনপি ছিল। একমাত্র দুর্ভাগ্যজনক বিকল্প ছিল বিকল্পধারার বি চৌধুরী, এবং তাকে শেষ পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে বিএনপি দৌড়া বিদায় করে দিয়েছিল। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন বিএনপি ওইভাবে চাবে না। এখন আপনারা বলবে যে খলিলকে কি বিএনপি ওইভাবে চেয়েছিল? হয়তো চেয়েছিল, পর্দার আড়ালের গল্প আমরা এতটুকু জানি না। কিন্তু যদি ডিপ স্টেট মনোনীত হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে আসতে হতো, তাহলে কিছু লক্ষণ আগে থেকে দেখা যেত। কিভাবে লক্ষণগুলো দেখা যেত? প্রথমত ওনাকে আরেকটা পুরস্কার দিয়ে দিত। নিশ্চয়ই আরো অনেক পুরস্কার, মেডেল বাংলাদেশে না পৃথিবীতে আসছে, যেগুলা তাকে রিসেন্টলি দেওয়া হতো, যে এবং তার ইমেজ বিল্ড আপ করা হতো, যেটা করা হয় নাই। বাস্তবতা হচ্ছে যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ এত খারাপ ছিল, মব সম্রাট হিসাবে সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী এবং যুদ্ধাপরাধীদের
পেট্রন হিসাবে তাকে যেভাবে চিহ্নিত করা গেছে, যেভাবে জনসমক্ষে পরিষ্কার করে দেখা গিয়েছে, তারপরে ধরেন তার নিজে 666 কোটি টাকার কর মুক্তি, এই লাইসেন্স ওই লাইসেন্স নেওয়ার মাধ্যমে তাকে একটা লোভী, প্রতারক, ভণ্ড লোক হিসাবে জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। ডিপ স্টেট যা করে থাকে, আপনার বিশ্বে বিভিন্ন দেশে থাকবেন, এই সব নোবেল বিজয়ীদেরকে যখন ক্ষমতায় আনা হয়েছে, দে বিকেম ওয়ান টাইম কাপ, গ্লাস, টিস্যু পেপার, হোয়াট এভার ইউ সেড, এদেরকে কিন্তু ডিপ স্টেট পরবর্তীতে আর ব্যবহার করা নাই, তাদেরকে কিন্তু রাজনীতিতে খুব দীর্ঘ সময় রাখা হয় নাই। সেটা আপনি আফগানিস্তানে যদি দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে আমি আফগানিস্তানের কথা বলছি, মায়ানমারে যদি দেখে থাকেন, এদের কিন্তু আবার ক্ষমতায় ফেরত আসার কোনো পথ ডিপ স্টেট, আপনারা জানেন কারা, তারা রাখে নাই। এটা ওয়ান টাইম ক্রাইসিস মুহূর্তে এদেরকে আনা হয় এবং এদের মাধ্যমে দ্রুত চুক্তি, মুক্তি, হাবি জাবি যা যা করো তারা করে স্বার্থ উদ্ধার করে ফেলে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে যে ইমেজ, সেটাও আমার কাছে মনে হচ্ছে না যে তারা এই বিষয়ে তারেক রহমানকে খুব একটা চাপ দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পর্ব এখানে শেষ। তাকে যা ব্যবহার করার করে তারা মুখ মুছে বা হোয়াট এভার, মুখ বলেন পাঁচপালা ঠিক হবে না, ওই মুছে ফেলে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে নাসিমুল গনি ফার্স্ট চয়েস আমারও কাছে মনে হচ্ছে সম্ভবই না, এটা বেশ জটিলতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে সম্ভাবনাও কম দেখছি। তৃতীয় পছন্দ হিসাবে আছে আইরিন জুবাইদা খান। আইরিন জুবাইদা খান আমার ব্যক্তিগত ভোট, সিলেটি মানুষ, আপনারা জানেন যে একটা সিলেটিদের মতো একটা, হাতে যাই হোক ওই পর্ব বাদ দেন। আইরিন জুবাইদা খান, তিনি মূলত আন্তর্জাতিকভাবে পরিচিত পেয়েছে, তিনি একজন মানবাধিকার আইনজীবী, ব্রিটিশ বাংলাদেশি। তাকে সম্প্রতি বাংলাদেশ সরকার আরেকবার নিয়োগ, মানে তাকে বাংলাদেশ সরকারের সার্ভিসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করছেন। বেশ একটা ঢাকঢাক গড়গুড় আছে যে তাকে করা হতে পারে। কেন করা হতে পারে, এর একটা যোগ্যতা বলা হচ্ছে। আইরিন জুবাইদা খান হচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদার কাজিন এবং তারা, ওই যে বললাম সিলেটি, মানে কিছু পরিবার তারা খুবই ঘনিষ্ঠভাবে একে আরেক সাথে সম্পর্কিত। মাহবুব আলী খান যিনি জুবাইদা রহমানের বাবা, তাদের সাথে পারিবারিক সূত্র এবং কাজিন, সেটা হচ্ছে পারিবারিক একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে। আইরিন খানকে দিলে যেটা হবে, আন্তর্জাতিক একটা রেপুটেশন আছে তার, আন্তর্জাতিক যোগাযোগ এবং কূটনৈতিক জায়গায় বিএনপিও একটা অ্যাডভান্টেজ পাবে, পরিবারের সদস্য বিশ্বাস করা যায়। সুতরাং আইরিন খান একটা চয়েস হতে পারেন। কিন্তু আইরিন খানের চ্যালেঞ্জটা হচ্ছে, আইরিন খান বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কূটচাল, বাংলাদেশের সঠতা, বাংলাদেশের যে ধান্দাবাজ এবং পলিটিক্সের ভিতর দিয়ে যে কাহিনীগুলো করতে হয়, এই বিষয়ে তার জ্ঞান খুব একটা নাই, তিনি ফ্যামিলিয়ার নন। এবং তাকে যদি রাষ্ট্রপতি দেওয়া হয়, রাষ্ট্রপতি ক্রাইসিস মুহূর্তে বিএনপি যে সার্ভিসটা তাদের কাছ থেকে আশা করে থাকে, এটা পাবে না। কারণ বিএনপি প্রত্যেকবার নির্বাচনের আগে একটা ভেজাল করে, মানে করার চেষ্টা করে আরেকবার ক্ষমতা থাকতে পারে না, সেটা অন্য জিনিস, কিন্তু তারা চেষ্টা করে। এবং সেই সময় তাদের একজন খুবই লয়াল, অন্ধ, চাটুকার টাইপের রাষ্ট্রপতি প্রয়োজন, যেটা তারা ধরেন এর আগে পেয়েছিল আব্দুর রহমান বিশ্বাসকে। আপনাদের মনে আছে 96 সালে সেনাবাহিনীর সাথে যখন একটা টেনশন তৈরি হয়, আব্দুর রহমান বিশ্বাস তিনি কিন্তু খুব শক্তভাবে বিএনপি পক্ষে থেকে ওই জেনারেল নাসিমের কুটা বন্ধ করে দিতে পেরেছিলেন, প্রতিহত করতে পেরেছেন। তারপরে যদি আছেন ইয়াজউদ্দিন নয় কি যেন ইয়াজউদ্দিন সাহেব যখন আবার এটা 2006-07 সালে ঘোট পাকালেন, তিনি কিন্তু একেবারে হাওয়া ভবনের প্রেসক্রিপশন অনুযায়ী চলেছেন। এতে খুবই অসম্মানিত হয়েছেন বেচারা বুড়ো বয়সে, কিন্তু তিনি বিএনপির কথা শুনেছেন। বিএনপি ওইখানে যে লয়াল লোকটা চায়, যার কোনো চোখের চামড়া থাকবে না, এই জিনিসটা আসলে আইরিন খানের মাধ্যমে তারা আদৌ উদ্ধার করতে পারবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে এবং আমার জানা তারেক রহমানের সন্দেহ আছে। কারণ আইরিন খানকে তার আন্তর্জাতিক একটা রেপুটেশন রক্ষা করতে হবে, তিনি চাইলেই পরবর্তীতে যা ইচ্ছে তা করতে পারবে না। এবং সেটা যদি হয়, আইরিন খানকে হয়তো বিএনপি এইখানে খুব সিরিয়াসলি আমার মনে হয় না যে বিবেচনা করবে। আর আত্মীয়তা যে খুব একটা কাজে লাগে না, সেটা শেখ হাসিনার কে দেখে লোকজন বুঝেছে। বোনের জামাই, কুয়াতো বোন না খালাতো বোনের জামাই যেন ছিল না আমাদের প্রিয় যারা ওয়াকার স্যার, সেই ওয়াকার স্যারকে দেখেই লোকজনের শিক্ষা হয়ে গেছে। সো এইটাও একটা বড় অপশন হতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি রাষ্ট্রপতি হতে পারবেন? আমি জানি যে মির্জা ফখরুলকে নিয়ে লোকজন বেশ জনপ্রিয়, মানে জনপ্রিয় একটা দাবি আছে, যে চাহিদা আছে বা প্রত্যাশা আছে, যদি বলি দাবি হবে না, বা প্রত্যাশা আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন। কেন? কারণ তিনি দীর্ঘদিন বাংলাদেশে থেকে শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। যখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন, খালেদা জিয়া কারাগারে ছিলেন, তারেক রহমান দেশে ছিলেন না, তিনি কিন্তু চেষ্টা করেছেন এই সংগঠনটাকে ধরে রাখতে, বিএনপিকে ধরে রেখেছেন, রক্ষা করেছেন। এবং তাকে লোকজন ভদ্রলোক রাজনীতিবিদ হিসাবে চিনে, মানে এই রেপুটেশনটা যাদের আছে বাংলাদেশে খুব কম লোকের আছে, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন। তাকে লোকজন ফালতু কথা বলতে দেখে নাই,
তাকে তাকে এক ধরনের রেসপেক্ট সবাই করে, মানে আমি বলছি না যে শুধু বিএনপি করে, অন্যান্য দলের মধ্যেও তার একটা গ্রহণযোগ্যতা আছে যে আমার লোকটা মোটামুটি ভদ্রলোক। সুতরাং এটা একটা ন্যাচারাল চয়েস হওয়া উচিত যে মির্জা ফখরুলের যে বয়স টয়স চিন্তা করে যে তাকে হয়তো একটা রাষ্ট্রপতি পদ দিয়ে সম্মান দেওয়া যেতে পারে। আওয়ামী লীগ কিন্তু এর আগে করেছে, আমরা দেখেছি যে জিল্লুর রহমানকে করেছে বা হামিদ সাহেবকে করেছে। এর পিছনে মূলত এটাই ছিল যে একটা রিটায়ারমেন্টের আগে একটা প্রপার সম্মান দিয়ে দীর্ঘদিনের পার্টি লয়ালিটিকে একটা রিকগনিশন দেওয়া আর কি। আমার কাছে মনে হয় এটা মির্জা ফখরুলের ক্ষেত্রে ঘটবে না। আপনারা যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তারা জানেন যে মির্জা ফখরুল কিন্তু সরাসরি মহাসচিব হতে পারে না, দীর্ঘদিন তাকে ভারপ্রাপ্ত মহাসচিব রাখা হয়েছিল বছরের পর বছর। ইভেন আমরা লেখালেখি করেছি তখন, বছরের পর বছর তাকে ভারপ্রাপ্ত মহাসচিব রাখা হয়েছিল। এর মানে হচ্ছিল যে বিএনপি, বিশেষ করে তখন যখন তারেক রহমান দেশ চালান, তারেক রহমান ওয়াজ নট গুড, তার গুড বুকে মির্জা ফখরুল ছিলেন না। কারণ তখন কিন্তু আসলে ওইভাবে বিএনপিতে মহাসচিব করার মতো আরো কোনো লোকজন ছিল না। বিরোধী দলে আছে স্ট্রাগল, ফাইট, মামলা, হামলা, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় কিন্তু মির্জা ফখরুলকে তারা শেষ পর্যন্ত বাধ্য হয় যখন কয়েক বছর পরে মহাসচিব করেন। কিন্তু তাকে কিন্তু প্রথমেই করা যেত, কারণ তিনি যুগ্ম মহাসচিব থেকে উঠে আসা লোক, তাকে করে নাই। এবং এটা না করার পিছনে মালিক পক্ষের আস্থার অভাব হিসাবে দেখা যায়। সেই আস্থা যে এখনো খুব একটা ফেরত এসেছে তাকে কিন্তু বর্তমানে মির্জা ফখরুলের যে গুরুত্ব দেখি আমরা, সেটা তাকে বোঝা যাচ্ছে না। বিশেষ করে শিলং যাই হোক, আপনারা জানেন সালাউদ্দিন সাহেব ফেরত আসার পরে মির্জা ফখরুল ইসলাম বয়সের কারণেও আছে, তার একটা বয়সও হয়ে গেছে, শারীরিক চ্যালেঞ্জ আছে, কিন্তু তাকে ওই গুরুত্ব, ওই সম্মান বিএনপিতে এই মুহূর্তে দেওয়া হচ্ছে বলে পর্যবেক্ষক হিসাবে আমার কাছে মনে হয় না। তিনি একজন মন্ত্রী এবং তার মন্ত্রণালয়ে একটা প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, বিখ্যাত মিরো বাড়ির সেই মির ভাই, যিনি গোটা বগুড়াকে মিরো বাড়ি, সীমান্ত বাড়ি, কি যেন বানায় ফেলতেছে 14 গোষ্ঠী 18 গোষ্ঠী লোকজন নিয়ে। সেই শাহে আলমকে বরঞ্চ আমরা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি গুরুত্ব দিতে দেখছি আমরা সরকার, এবং মানে ভিজুয়ালি তাকে দেখা যাচ্ছে। সো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি যদি সেই আস্থা না থাকে, তাকে রাষ্ট্রপতি করা যদিও খুবই ভালো হতো, আমার কাছে মনে হয় যে সাধারণ লোকজনের বেশ এটা প্রশংসা পাওয়া যেত। তারেক রহমান হয়তো মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ভাববেন না। বাকি থাকলেন আমাদের মঈন খান সহ আরো বেশ কিছু নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে থেকে বিচার বিবেচনা করা যেতে পারে। নজরুল ইসলাম খান আমার একজন খুবই পছন্দের রাজনীতিবিদ। নজরুল ইসলাম খান কিন্তু বেশ গুরুত্ব বিএনপিতে আছে, যদিও তিনি নির্বাচন করেন না বা সেখানে নাই, কিন্তু তাকে সম্প্রতিও বিএনপিতে এক ধরনের ভাবগাম্ভীর্যপূর্ণ সম্মান দিতে আমরা দেখেছি, বিশেষ করে খালেদা জিয়ার জানাজার সময় বা ওই টাইমে নির্বাচনকালীন সময় তাকে বিএনপি সামনে এনেছে। সুতরাং পলিটিশিয়ানদের মধ্যে থেকে দিলে আমার কাছে মনে হচ্ছে যে নজরুল ইসলাম খান হয়তো বিএনপির একটা ভালো চিন্তা ভাবনার মধ্যে আছে এবং তার একটা সম্ভাবনা আছে। এর বাইরে সাধারণত দেখা যায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা সাবেক বিচারপতি, এদেরকে রাষ্ট্রপতি করা হয়, বিভিন্ন সময় করা হচ্ছে। এর কারণ হচ্ছে এরা হচ্ছে অনেকটা ঢোড়া সাপের মতো, করিনাকো ফুসফাস মারিনাকো ডুসটাস, সেই সাপ জানতো গোটা দুই আনতো, গোটা দুই লাগবে না, গোটা এক লাগবে। তারেক রহমান হয়তো সেই রকম কারোর মানে খোঁজে আছেন। সেটা আর একটা চমৎকার কি বলে সারপ্রাইজ হতে পারে আমাদের জন্য। যে সারপ্রাইজ হোক, আমরা আশা করবো অন্ততপক্ষে এস আলমের কোন স্টাফকে আরেকবার দিয়ে দেশকে ওই রকম হাজিটাটার মধ্যে না ফেলা হবে। কিন্তু বলা যায় না, এস আলমই রাষ্ট্র চালায়, এস আলমরা তাই রাষ্ট্র চালায়। সুতরাং সেটা দেখার অপেক্ষায় আছে। কিন্তু আমরা এখন পর্যন্ত যে আলোচনা করুন, যারা রাষ্ট্রপতি পদে আলোচনা আছেন তাদের কারোই খুব একটা সম্ভাবনা রাষ্ট্রপতি হিসেবে আমি দেখছি না। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন, কি মনে করছেন, সেটা যদি কমেন্টের বক্সে জানান, আমরা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে মিলিয়ে দেখতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাত এবং বিএনপির মধ্যে যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, এটি যে কোনো সভ্যতা, যে কোনো ভব্যতা, যে কোনো সৌজন্যতার যে সীমা, সেই সীমা অতিক্রম করে ফেলেছে। আপনারা জানেন যে যখন কোনো একটি পক্ষ, সেই পক্ষের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়, তার প্রাথমিক যে পর্যায়, সে পর্যায় হলো মৌখিক লড়াই, বাকবিতণ্ডা, একে অপরকে ছোট করা, হেয় করা, গালাগাল দেওয়া, ঝগড়াঝাটি করা। এবং এগুলো যখন হয় তখন সাধারণত দুটো পক্ষ যখন মোটামুটি স্বাভাবিক থাকে, সামঞ্জস্যপূর্ণ থাকে, তখন সেখানে ঝগড়াঝাটি হয়। কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে যে মনস্তাত্ত্বিক অবস্থা, সেই মনস্তাত্ত্বিক অবস্থায় তারা কেউ কাউকে নিজেদের সমকক্ষ ভাবেন না। বিএনপি তার বিপুল সংখ্যাগরিষ্ঠতা, তার জনপ্রিয়তা এবং
দলের যে বিশালত্ব, এর পাশাপাশি অতীতে তারা বিভিন্ন সময় জামাতকে যে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটাকে তারা মনে করে এটা তাদের একটা প্রিভিলেজ বা প্রাইমা ফেসি। কাজেই যেকোনো সম্পর্ক তৈরি করার আগে রায় বাহাদুর, খান বাহাদুর, চৌধুরী বংশের লোকজন যখন অপেক্ষাকৃত সেই রাম শাম যদু মধুর সঙ্গে সম্পর্ক করে, তখন বারবার স্মরণ করিয়ে দেয়, এই এটা কিন্তু চৌধুরী বংশের ছেলে বা তালুকদের বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তদ্রূপ জামাত এবং বিএনপির সঙ্গে যে কোনো সম্পর্কের আগেই সবাই, বিএনপির যারা লোকজন, তারা স্মরণ করে দেওয়ার চেষ্টা করেন যে আমরা না হলে তোমরা টিকতে পারতে না, আমরা না হলে তোমাদের এক্সিস্টেন্স থাকতো না, সার্ভাইভ করতে পারতে না। এই মনস্তাত্ত্বিক অবস্থা বিএনপির মধ্যে রয়েছে। আর অন্যদিকে জামাত যেটা মনে করে যে যখন বিএনপি ঐতিহাসিক সমস্যায় পড়েছিল, যখন তাদের সাথে কেউ ছিল না, তখন সমস্ত লজিস্টিক সাপোর্ট নিয়ে তারা বিএনপির সঙ্গে দাঁড়িয়েছিল। কিন্তু বিএনপি সবসময় তাদের মধ্যে একটা দাদাগিরি, ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে দাদাগিরি দেখায়, বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে যার অবস্থানে থেকে সময় এবং সুযোগ পেলে জামাতের লোকের সঙ্গে তারা দাদাগিরি দেখিয়েছে। সেটা জিয়াউর রহমানের জমানাতে দেখানো হয়েছে, সাত্তার সাহেবের জমানাতে দেখানো হয়েছে, আর 91 থেকে আজ অবধি ক্রমাগতভাবে তারা এই দাদাগিরি দেখিয়ে চলছে। এই অবস্থা হয় না। আমরা যেখানে আমাদের জীবন যৌবন সব কিছু সমর্পণ করি, আমরা বিশ্বাস করি, কিন্তু তারা বিজয় লাভ করার পরে, সরকার গঠন করার পরে আমাদের অবস্থাটা ভুলে যায় এবং আমাদেরকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে দিতে চায়, অথবা নিতান্ত পা চাটা দালাল ফড়িয়াদেরকে যেভাবে রাজনীতিতে পুনর্বাসন করা হয়, আমাদেরকে ঠিক ওইভাবেই তারা ট্রিট করে। ফলে এভাবে হয় না। আমাদের উচিত নিজের পায়ে দাঁড়ানো এবং নিজেরা যাতে সরকার গঠন করতে পারে সেভাবে চেষ্টা করে, এবং সেই চেষ্টাটি সেই 2014 সন থেকেই জামাত ক্রমাগতভাবে করে আসছে। এখন এই যে জামাতের যে চেষ্টা 2014 থেকে 2024 অবধি, কারোর সাথে সংঘাতে না গিয়ে, কারোর সাথে সম্পর্ক নষ্ট না করে, বরং সবার সঙ্গে তলে তলে সম্পর্ক করে 1, 2, 3, 4 এটা প্রক্সি সংগঠন দাঁড় করিয়ে, প্ল্যান এ, প্ল্যান বি, সি, এরকম 3 থেকে 4টি প্ল্যান নিয়ে এরপরে যতটা সম্ভব অর্থনৈতিকভাবে, সাংগঠনিকভাবে নিজেদেরকে বিস্তৃত করার যত চেষ্টা গত 10 বছরে জামাত করেছে, তার একটা বাস্তব রূপ আমরা দেখতে পেয়েছি এই 2024 সনে। কিন্তু 2024 সনে জামাতের যে প্রবলেমটা হলো, জামাত ধরেন আগের যারা প্রথম শ্রেণীর নেতৃত্ব ছিলেন বা প্রথম সারির নেতৃত্ব ছিলেন, তাদের তো অনেকে মারা গিয়েছেন, তারপরে অনেকে ফাঁসিতে চড়ানো হয়েছে। ফলে এই যে জেনারেশনটা যেটা এখন নেতৃত্ব দিচ্ছেন, তারা মূলত চতুর্থ সারির, যেটাকে টায়ার বলা হয়, স্তর বলা হয়, সেই চতুর্থ স্তরের নেতৃবৃন্দ। এখন চতুর্থ স্তরের নেতৃবৃন্দ তারা এখন শীর্ষ নেতা রূপে দায়িত্ব পালন করছেন। আর দ্বিতীয়ত, যখন একেবারে ফার্স্ট টায়ারের গোলাম আজম সাহেবদের মতো মানুষ, মতিউর রহমান নিজামী সাহেবের মতো মানুষ যে জামাতের নেতৃত্ব দিতেন, সেই জামাতের তুলনায় এখনকার জামাতের বিস্তৃতি অ্যাটলিস্ট 5 গুণ। তো কাজেই এই 5 গুণ বড় জামাতের মধ্যে হেফাজত ঢুকেছে, জামাতের মধ্যে চরমোনাই ঢুকে গেছে, জামাতের মধ্যে আওয়ামী লীগ ঢুকেছে, বিএনপি ঢুকেছে, আবার জামাতও অনেক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত এদের লোকদেরকে ডেকে এনেছে। এর বাইরে টাউট ঢুকেছে, বাটপাট ঢুকেছে, সব মিলিয়ে মানে একটা লোক যখন ক্ষমতাধর থাকে, সেখানে ক্ষমতার যে লোভ এবং লালসা, এই লোভ লালসা চরিতার্থ করার জন্য যারা যারা গতানুগতিক রাজনীতি করবে, তারা জামাতের রাজনীতিও করবে। ফলে কি হলো, এই 2 বছরের মধ্যে আমরা জামাতের মধ্যে অনেক বেয়াদব দেখতে পাচ্ছি, যারা প্রতিটা মুহূর্তে নুইসেন্স ক্রিয়েট করছে। জামাতের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিগুলো নষ্ট করে ফেলেছে। 2 নম্বর হলো, জামাত কৌশলগত কারণে যাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আপনারা তো বুঝেন যে ধরুন আমার একটা হাত আছে, হাতের হাতিয়ার হলো আমি হাতে একটা কুঠার নিলাম, বন্দুক নিলাম, লাঠি নিলাম। তো জামাত এইভাবে তার প্রতিপক্ষকে দমন করার জন্য, কনভিন্স করার জন্য অনেক কিছু হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এটা ধরুন টাকা, পয়সা, প্রযুক্তি, বটবাহিনী, ইল্লু, পিঙ্কু, ধুঙ্কু, চুঙ্কু, এরকম অনেক লোককে টাকা দিয়েছে আর এদেরকে ব্যবহার করেছে প্রতিপক্ষকে উত্তেজিত করার জন্য।
ফলে কি হলো, জামাত রাতারাতি যখন ক্ষমতায় চলে আসলো তখন এই সকল ইল্লু এবং পিঙ্কু, চুল্লু বুল্লু যারা আছে, চিল্লু বিল্লু যারা আছে, তারা ওনারশিপ দাবি করে বসলো। দে আর দ্য ওনার। তাদের কারণে এই জিনিসগুলো হয়েছে। এই ধাক্কা সামলানোর মতো অবস্থা জামাতের এই মুহূর্তে নেতৃত্বে যারা আছেন তাদের নেই। এর কারণ হলো যে একটা কথা আছে, ফ্র্যাঙ্কানেস্টাইনের দানব। আপনি যে দানব তৈরি করবেন, যে মাস্তান তৈরি করবেন, চাঁদাবাজি তৈরি করবেন, যে কোনো মন্দ কাজ, ওটার কুফল আপনাকে ভোগ করতেই হবে। আর আপনি সারা জীবন ভালো কাজ করে ভালো কিছু সৃষ্টি করবেন, তো আপনি সেই ভালো কাজের ফলও দুনিয়া এবং আখিরাতে পেয়ে যাবেন। তো জামাত কী করলো, ছাত্রলীগকে, ছাত্রদলকে কিংবা আওয়ামী লীগের বট বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য যে সমস্ত কাজকর্ম করেছে, এখন সেই কাজগুলো তাদের জন্য একটা রীতিমতো মহা ফেতনা এবং ফ্যাসাদে পরিণত হয়ে গেছে। এমন সব লোকের দায় দায়িত্ব তাদেরকে নিতে হচ্ছে যে লোকগুলোর ক্যারেক্টারিস্টিক্স আসলে জামাতের সঙ্গে যায় না, তাদের লেবাস জামাতের সঙ্গে যায় না, তাদের শিক্ষা দীক্ষা, তাদের চরিত্র কোনো কিছু জামাতের সঙ্গে যায় না। কিন্তু এই লোকগুলো, তারা বলছে তারা জামাত করছে, তাদের কাছে জামাতের অনেক গোপন তথ্য আছে, তাদের সঙ্গে জামাতের আমির, জামাতের সেক্রেটারির কথাবার্তা হয়েছে, এরকম অসংখ্য ভিডিও, অডিও কল তাদের মধ্যে রয়ে গেছে, তাদের কাছে রয়ে গেছে। এবং এইগুলো নিয়ে তারা জামাতকে রীতিমতো জিম্মি করে ফেলছে। ঠিক একই অবস্থা আবার বিএনপির। বিএনপির যে সমস্যাটা হলো, মানে যেই লোক জামাতের গুপ্ত কিংবা জামাতের ভাড়া করা হাতিয়ার যারা আছে, তারা কৌশলের পার্ট হিসেবে বিএনপির সাথে যোগাযোগ করেছে এবং বিএনপির অনেক লোকের অনেক ব্যক্তিগত কথা, তারপরে অনেক ব্যক্তিগত ভিডিও, তথ্য উপাত্য তাদের কাছে রয়েছে। এখন এই লোকগুলো জাস্ট লাইক কি বলবো, বর্গীদের মতো, ডাকাতের মতো, শয়তানের মতো এই দুটো দলকে জিম্মি করছে এবং একজনের কথা আরেকজনের কাছে বলে দিচ্ছে। এবং এই দুটো দলের মধ্যে সম্পর্কটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, এটি এখন আর বাকযুদ্ধের মধ্যে থাকছে না, এটি রীতিমতো সংঘাতের পর্যায়ে চলে গেছে। আপনি লক্ষ্য করবেন যে প্রায় প্রতিদিনই কিছু কাজকর্ম ঘটছে, কিছু ঘটনা ঘটছে যেগুলো একই সঙ্গে ক্রিমিনাল অফেন্স, একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড, একই সঙ্গে যাকে বলা হয় যে একটা মানুষের যে অধঃপতন, পচে গলে যাওয়া, ঠিক তার আগে যে অবস্থা তৈরি হয়, এরকম কিছু ঘটনা জামাত এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সারা বাংলাদেশে ঘটে যাচ্ছে। যখন এই ধরনের কোনো ঘটনা ঘটছে, এরকম একটা ঘটনা জাস্ট লাইক করোনার মতো ব্যাধি, যেখানে সবাইকে আসলে সচেতন হতে হবে, তো সেই কাজটি না করে পুরো সামাজিক মাধ্যমে যখন জামাতের বিপদ আসছে, বিএনপির লোকজন হৈ হৈ করছে, হায় হায়, খোদা গেল কই, আল্লাহ গেল কই, রাসূল গেল কই, কোরআন গেল কই, হাদিস গেল কই, আর এই জান্নাতে বসেই কাজ করে মানুষে। আবার অন্যদিকে যখন বিএনপির লোকজন কোনো কাজকর্ম করছে, তখন সবাই বলছে, আরে দেখো দেখো আমাদের নেতা কি করেছে, আমাদের নেতা তো বড় জোর একটা চুমু দিয়েছে, এ তো ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে, একদম ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে, ফাটাফাটি। এখন বিএনপি কি বলবে? বিএনপির লজ্জা আছে, শরম আছে? তারপরে অন্যান্য যে ঘটনাগুলো ঘটছে, ক্রিমিনাল অফেন্স, সেগুলো তো আসছেই সামনে। সব মিলিয়ে দুটো রাজনৈতিক দলের মধ্যে যে বন্ধন হতে পারত, সম্পর্ক হতে পারত, বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে একটা সুষম প্রতিযোগিতা হতে পারত কিংবা প্রতিদ্বন্দ্বিতা হতে পারত, ইভেন শত্রুতা হতে পারত। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে শত্রুতা, সেই শত্রুতা জামাত এবং বিএনপির মধ্যে সম্ভব নয়। ফলে কি হচ্ছে, আওয়ামী লীগ সিনারির বাইরেতে আছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতা আছে, জামাত তথাকথিত বিরোধী দলে আছে এবং সে জানে যে কোনোভাবেই সে বিএনপির সঙ্গে গলা উঁচু করে কথা বলতে পারবে না। আবার জাতীয় পার্টির মতো তারা গলার স্বর নরম করে বিএনপির দাবিদারিও করতে পারবে না, বিএনপির সাথে ঝগড়া করবে না, ঝগড়া করতে পারবে না। এবং এখন যে অবস্থায় চলছে, এই অবস্থা যদি আর কিছুদিন চলে, জামাতের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকবে না, জামাত নামক দলটি থাকবে না। তাহলে কি করতে হবে, জামাতের যারা নেতাকর্মী আছে তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করতে হবে, প্রতিযোগিতা তৈরি করতে হবে। আর সেই প্রতিযোগিতা তৈরি করার জন্য তারা যেভাবে আওয়ামী লীগকে ব্যস্ত রেখেছিল, যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছিল, যেভাবে আওয়ামী লীগকে রীতিমতো মানসিকভাবে অসুস্থ করে ফেলেছিল, ঠিক একই জিনিস তারা, যেহেতু গোপনে এই কাজগুলো তাদের করতে হচ্ছে, প্রকাশ্যে
তাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। জাস্ট একটা উদাহরণ, আমি সত্য মিথ্যা জানি না। যেমন দেখা গেল মানে বেশিরভাগ মানুষ যেটা হয়, আমাদের বন্ধু মানুষ, আমার সাথে খুব ভালো সম্পর্ক। তিনি অতি সম্প্রতি লাঞ্ছিত হয়েছেন ইটালিতে, বনিয়ামিন। বনিয়ামিনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। উনি মাঝে মধ্যে অনেক আগের থেকেই, আরও ৭-৮ বছর আগের থেকেই উনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়। তারপর ১ বার ২ বার কথা হলো। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের সময় খুব ঘন, ঘন কথা হতো এবং তিনি দেশ নিয়ে খুব চিন্তা করতেন, ভীষণ রকম চিন্তা করতেন। তো অল অন এ সাডেন তিনি অনেকটা জামাতমুখী হয়ে গেলেন, জামাতের পক্ষে গেলেন। আমি এগুলো নিয়ে আসলে উনার সঙ্গে আমার যে কথাবার্তা হতো রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, দেশের অবস্থা নিয়ে, রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে, কিন্তু উনার ব্যক্তিগত, আমার ব্যক্তিগত এই কোনো বিষয় নিয়ে কিন্তু তার সাথে কখনো আমার কথা হয়নি। আই ফাউন্ড হিম, আমি তাকে দেখেছিলাম একজন একেবারে ভালো মানুষ, সরল সোজা। উনি এই যেগুলো যৌনতা, কথাবার্তা, এটা অনেকটা ওয়েস্টার্ন সোসাইটির মতো। ওইখানে দীর্ঘদিন থাকতেন বা থেকেছেন। এজন্য মানে একজনকে ডিভোর্স করা, আরেকটা বিয়ে করা, তালাক দেওয়া, তারপর শেষে নারীর যৌনতাকে মদ খাওয়া, ড্রিঙ্কস করা, 5 স্টার হোটেলে থাকা, এগুলো তার কাছে ভাত মাছের মতো। তো এই জিনিসগুলো তিনি তার সেই যে ব্লগ, সেই ব্লগে তুলে ধরেছেন, প্রাণান্ত চেষ্টা করেছেন সেভাবে। এই কারণে হয় কি, কেউ তাকে নাস্তিক বলার চেষ্টা করছেন, কেউ তাকে অশ্লীল বলার চেষ্টা করছেন, এবং ওই সময়টাতে আন্দোলনকে সাপোর্ট করতে গিয়ে দেখা যাচ্ছে তিনি শেখ হাসিনাকে ছোট করার জন্য, আওয়ামী লীগকে ছোট করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো তিনি করেছেন। তো সেই কারণে কী হলো, আওয়ামী লীগের লোকজন তাকে শ্রেণীর শত্রু মনে করবে। তো এই ভদ্রলোক ইটালিতে, এর আগে একবার ইংল্যান্ডে বা অন্য কোনো শহরে বোধহয় লাঞ্ছিত হয়েছেন সীমিত আকারে, বাট ইংল্যান্ডে ব্যাপক। এখানে থেকে চড়, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি দিয়ে ফেলে দিয়ে তাকে রীতিমতো পাড়ানো হয়েছে। তো এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাইনি, কিন্তু হঠাৎ করে এক ভদ্রলোক, যেটা আমেরিকা থেকে মাঝে মধ্যে ব্লগ করেন, তো তিনি দেখলাম যে নিজেকে সেই যাকে বলা হয় বনি আমিনের মেয়ের জামাই হিসেবে পরিচয় দিচ্ছেন, এবং তিনি এত সুন্দরভাবে কথাবার্তা বলছেন যেই কথাগুলো শুনলে 99.99% লোক মনে করবেন যে আসলে তিনি বনি আমিনের মেয়ের জামাই। এবং তিনি যে ভাষাগুলো ব্যবহার করেছেন, পরবর্তীতে দেখা গেল যে সেই ভাষা মানে আমি নিজেও মনে করেছি যে আসলে মেয়ের জামাই এইভাবে কথা বলছে। কিন্তু স্যাটায়ার করে যে একটা মানুষকে শেষ করে দেয়া যায়, এটা এই ভদ্রলোকের কথার মাধ্যমে আমি এখনও জানি না আসলে সে মেয়ের জামাই কিনা। পরে কয়েকজন আবার ইউটিউবার বললেন যে না, ওই ভদ্রলোক যিনি আমেরিকান যে থাকেন, এই ভদ্রলোক, তার সঙ্গে বনি আমিনের সাথে সম্পর্ক ভালো না। বনি আমিন তাকে নিয়ে বেশ কয়েকটা ব্লগ তৈরি করেছেন, এই ছেলের বিভিন্ন অনিয়ম তুলে ধরেছেন। তো ওটারই প্রতিশোধ স্বরূপ তিনি তাকে আব্বা ডাকেন, তার মেয়ের জামাতা হিসাবে নিজেকে পরিচয় দেন। এখন এটা দেখেন, কেউ যদি বলে আমার গোলাম মোল্লা রানীর মেয়ের জামাই, আমার শত্রু, মানে এটা আমার জন্য একটা কতটা মানসিক অস্বস্তি। তো সে বলতেছে যে আমার শ্বশুরকে এইভাবে কুত্তার মতো পিটানো হয়েছে, এইভাবে এই জিনিসগুলো করা হয়েছে বলে কয়ে, মানে বনি আমিনকে পিটানো, তার ভিডিও, এটার মাধ্যমে যতটা না যাকে বলা হয় প্রচার পেয়েছে, এই ভদ্রলোকের ভিডিওর মাধ্যমে তা সে আরও 1000 গুণ প্রচার পেয়েছে। 2 নম্বর হলো বনি আমিনকে ফিজিক্যালি অ্যাসাল্ট করার ফলে তার যতটা না আঘাত লেগেছে, এই ছেলে যে বক্তব্য দিয়েছেন তার ফলে বনি আমিনের যে অপমান, কষ্ট, বেদনা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এর প্রেক্ষিতে ভদ্রলোক মার খাওয়ার পরেও তিনি আবার আলাদাভাবে বলতে বাধ্য হয়েছেন যে এই ছেলের সঙ্গে তার কোনো রিলেশন নেই, এই ছেলে এই কথাগুলো বলছে মূলত এই কারণে। তো এটা আমি একটা উদাহরণ হিসেবে এই কারণে বললাম যে যখন কোনো একটা মানুষকে আপনি সম্মুখে কথা বলতে পারবেন না, প্রতিযোগিতা করতে পারবেন না, তখন সে দূর জায়গায় থেকে এমনভাবে আপনাকে ওন করবে, এমনভাবে আপনাকে বেইজ্জতি করবে, যে বেইজ্জতি আসলে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তো সেক্ষেত্রে জামাতের যারা লোকজন রয়েছেন, তাদেরকে যদি আপনি কথা বলতে না দেন, বা তারা যদি প্রকাশ্য মাঠে কথা বলতে না পারে, তাহলে তারা ঠিক এইরকমভাবে বিএনপিকে ওন করতে গিয়ে বিএনপিকে শ্বশুর বানিয়ে তারপর শেষে যে সকল কথাবার্তা বলবে, যেই কথাগুলো যে আমি বললাম যে আমি বিএনপির একজন নেতা, বিএনপির এই করেছে, আহা এই কাজ কেন হলো, ইত্যাদি ইত্যাদি, আমার প্রাণপ্রিয় দল, কলিজার দলকে এইভাবে এই জিনিস সৃষ্টি করা হলো, এই সমস্ত জাস্ট বাজে কথা, কুত্তার মতো এইভাবে পিটানো হলো। এবং ইদানিং আপনি দেখেন জাস্ট যে ধরনের নোংরামি, দাড়ি টুপি হলো একজন মানুষ, এটা কি এআই নির্মিত না সত্য মিথ্যা কিছু জানি না, বাট মানুষজন বিশ্বাস করছে, বলছে এই লোক জামাতের নেতা, তার সঙ্গে কি যেন মাদক পাওয়া গেছে। আবার একটু পরে বলে যে না এই লোক জামাতের না, এ অমুক উপজেলা আওয়ামী লীগের নেতা।
আরেকজনকে ধরা হয়েছে, উলঙ্গ করে ছবি দিয়ে পিটানো হচ্ছে, বলা হচ্ছে এটা লোক হলো বিএনপির সভাপতি, জামাতের লোক পিটাচ্ছে। তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশে ৯৯% লোক এর দ্বারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আর যারা বিভ্রান্ত না হচ্ছে তারা এর দ্বারা মজা লুটছে। আর মজা লুটতে গিয়ে তাদের যে দৈনন্দিন নর্মাল যে কাজকর্ম রয়েছে, রাজনীতির যে কৃষ্টি এবং কালচার রয়েছে, আর্ট অ্যান্ড কালচার রয়েছে, এই জিনিসগুলো থেকে তারা দূরে সরে যাচ্ছে। ফলে এই যে কাদা ছোড়াছুড়ি, আমি মনে করি রাষ্ট্র চালাচ্ছেন যারা, তাদের বোধ হওয়া উচিত, বুদ্ধি হওয়া উচিত। অনেক সময় অতি অভিনয় মানুষের ভীষণ রকম বিপদ ডেকে নিয়ে আসে। ফলে জামাতের সাথে অভিনয় না করে জামাতকে একটা দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ, শক্তিশালী বিরোধী দল হিসেবে রাজপথে ঠেলে দেওয়াটাই বিএনপির জন্য নিরাপদ হবে এবং জামাতের অস্তিত্বের জন্য ভালো হবে। আদারওয়াইজ দুটো রাজনৈতিক দলই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তৃতীয় একটা শক্তি চলে আসবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।